নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রিবনাইস। বন্ধুরা, রিসেন্টলি ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ চরম আকার ধারণ করেছে। গোটা বিশ্ব এই চিন্তায় ভয় পাচ্ছে যে সম্ভবত এই যুদ্ধটা পুরো মিডল ইস্টের মধ্যে নতুন একটা অশান্তির জন্ম দেবে। ইরান এই যুদ্ধের মধ্যে পার্টিসিপেট করলে বিশ্বযুদ্ধ ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, হয়েছেটা কি? 17ই সেপ্টেম্বর থেকে ইসরায়েল ফুল মোডে রয়েছে এবং হিজবুল্লাহর বিভিন্ন সেনা কর্তাদের উপর আক্রমণ করেছে। সবার প্রথম যে আক্রমণটা হয়েছিল সেটা হয়েছিল পেজার আক্রমণ। সাউথ লেবাননে দেখা গিয়েছে হিজবুল্লাহর আর্মিদের কাছে যেই পেজারটা ছিল সেই পেজারটা অটোমেটিক্যালি বাস্ট হয়ে গিয়েছে। তারপরে ওয়াকি টকি বাস্ট হয়ে গেছে, তারপর ফ্রিজ বাস্ট হয়েছে, টিভি বাস্ট হয়েছে, যার ফলে হিজবুল্লাহর প্রায় 3000 সৈনিক আহত হয়েছে এবং কিছু সৈনিক নিহত হয়েছে। তারপরে রিসেন্টলি খবর এসেছে 27শে সেপ্টেম্বর ইসরায়েল হিজবুল্লাহর উপরে একটি এয়ার স্ট্রাইক করে এবং যার ফলে হিজবুল্লাহর প্রধান নাসিরুল্লাহর মৃত্যু হয়। তারপরে আজ সকালের ঘটনা, ইসরায়েল সাউথ লেবাননে একটি গ্রাউন্ড অপারেশন বা গ্রাউন্ড ইনভেশন চালিয়েছে, অর্থাৎ স্থল অভিযান চালিয়েছে। বন্ধুরা, ইসরায়েল সাউথ লেবাননে হিজবুল্লাহর উপরে কেন স্থল অভিযান চালাচ্ছে, এটাই হচ্ছে বন্ধু নিউজ। ইসরায়েল ফোর্সেস বিগিনস টার্গেটেড গ্রাউন্ড ইনভেশন। জাস্ট এ মিনিট বন্ধুরা, কি বলছে? ইসরায়েল ফোর্সেস বিগিনস টার্গেটেড গ্রাউন্ড অপারেশন ইন লেবানন, আইডিএফ সিজ। ইসরায়েলি ডিফেন্স ফোর্স বলছে ইসরায়েলি সৈনিক একটা গ্রাউন্ড ইনভেশন চালিয়েছে সাউথ লেবাননে। বন্ধুরা, তোমাদের ইসরায়েলের ম্যাপটাকে বুঝতে হবে। ইসরায়েলের ম্যাপ যদি দেখো তুমি বন্ধুরা, ইসরায়েলের ম্যাপ অনেকটা এই টাইপের, ঠিক আছে? ইসরায়েলের ম্যাপ হচ্ছে অনেকটা এই টাইপের এবং এই জায়গাটায় রয়েছে হচ্ছে লেবানন। এবং ইসরায়েলের যে নর্দার্ন যে বাউন্ডারি আছে এটা হচ্ছে ইসরায়েলের নর্দার্ন এরিয়া এবং এটা হচ্ছে লেবাননের সাউদার্ন এরিয়া। এই লেবাননের যে সাউদার্ন এরিয়া রয়েছে এখানে হিজবুল্লাহর পুরোপুরি ক্যাপচার রয়েছে। হিজবুল্লাহর এই জায়গাটা সম্পূর্ণরূপে শাসন করে এবং হিজবুল্লাহ এই অঞ্চলটা থেকে ইসরায়েলের উপরে কন্টিনিউয়াসলি মিসাইল দিয়ে এবং রকেট দিয়ে হামলা করে ইসরায়েলের নর্দার্ন পার্টে। এবং এটা চলে আসছে আজকে থেকে না, বহু বছর ধরে চলে আসছে এবং রিসেন্টলি এটা একটা চরম আকার ধারণ করে যবে থেকে ইসরায়েল হামাসের উপর আক্রমণ করেছে, বা বলতে পারো হামাস যখন ইসরায়েলের উপর আক্রমণ করেছে এবং ইসরায়েল প্রতিশোধ রূপে হামাসের উপর যখন আক্রমণ করেছে তখন থেকে এটা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এবং যেটারই এসকেলেশন হিসাবে এখন ইসরায়েল একটা ডিসিশন নিয়েছে, তারা লেবাননের মধ্যে গ্রাউন্ড ইনভেশন করছে বা স্থল অভিযান করছে। এবং বর্তমানে হামাসের যে বর্তমানে ডেপুটি চিফ রয়েছে তার নাম হচ্ছে নাইম কাসেম। তিনিও বলেছে যে হিজবুল্লাহ সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে ইসরায়েলের ওখান থেকে যে কোনো রকম আক্রমণকে প্রতিহত করার জন্য। বর্তমানে নিউজ যতটুকু শোনা যাচ্ছে ইসরায়েল অলরেডি সাউথ লেবাননের অনেকটা ভিতরে ঢুকে গিয়েছে। ইসরায়েল দাবি করছিল সাউথ লেবানন অনেকটা ভিতরে ঢুকে গিয়েছে, কিন্তু হিজবুল্লাহ থেকে বলেছে ইসরায়েল এখনো অতটা ভিতরে এখনো ঢুকতে পারেনি। অন্যদিকে লেবাননের যে সৈনিক আছে তাদেরকে বলা হয়েছে সাউথ বর্ডার থেকে সম্পূর্ণরূপে পিছিয়ে যেতে বলা হয়েছে। এইটুকু অবস্থা, বর্তমান অবস্থা। বন্ধুরা, এখন তাহলে প্রশ্ন আসে, ইসরায়েল সাউথ লেবাননে আক্রমণটা কেন করতে যাচ্ছে? বন্ধুরা, এটা বুঝতে গেলে সবার প্রথমে বুঝতে হবে হিজবুল্লাহর একটি এলিট কমান্ডো রয়েছে। সেই এলিট কমান্ডোর ব্যাপারটা তোমার বুঝতে হবে। বন্ধুরা, হিজবুল্লাহর একজন এলিট কমান্ডো রয়েছে, সেই কমান্ডারটার নাম হচ্ছে আল হাজ রাদওয়ান ইউনিট অফ হিজবুল্লাহ। হিজবুল্লাহর যতগুলো আর্মি রয়েছে ধরা হয় হিজবুল্লাহর মোট 40,000 আর্মি রয়েছে এবং তার মধ্যে 20,000 অ্যাক্টিভ রয়েছে এবং 20,000 রয়েছে রিজার্ভ আর্মি। এই 40,000 আর্মির মধ্যে কিছু সৈনিক রয়েছে যাদেরকে স্পেশালি বেছে নেওয়া হয় এবং তাদেরকে স্পেশাল ভাবে ট্রেন করা হয় যে কোনো বিষয়ে বলতে পারো অভিযান করার জন্য। এবং সেই ট্রেন্ড যে অফিসিয়াল রয়েছে বা সোলজার্স রয়েছে তাদের নাম হচ্ছে রাদওয়ান ইউনিট অফ হিজবুল্লাহ। এই ইউনিটটাকে বিশেষভাবে ট্রেন করা হয়েছে, অ্যান্টি ট্যাঙ্ক ট্রেনিং দেওয়া হয়েছে, স্নাইপার গুলোর ট্রেনিং দেওয়া হয়েছে, গেরিলা ওয়ারফেয়ার ট্রেনিং দেওয়া হয়েছে, অ্যাট দ্য সেম টাইম পাহাড়ে কি করে চড়তে হয় সম্পূর্ণ স্পিডে সেগুলোর ট্রেনিং দেওয়া হয়েছে। তো এটা বলতে পারো সম্পূর্ণরূপে প্রশিক্ষণ যুক্ত একটা আর্মি বলতে পারো বা ফোর্স বলতে পারো। এই আর্মিটা যে আছে এই আর্মিটা 2006 সালে হিজবুল্লাহ তৈরি করে এবং 2006 সালে তৈরি হওয়ার পর থেকে কন্টিনিউয়াসলি এই আর্মিটা ইসরায়েলের মধ্যে আক্রমণ করে এবং ইসরায়েলে অনেক ক্ষতি করেছে বলতে পারো। এই আর্মির সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হলো
এটা নর্দার্ন লেবাননের মধ্যে নর্দার্ন ইসরায়েলের মধ্যে যে কোনো মুহূর্তে ইনফিল্ট্রেট করতে পারে, অনুপ্রবেশ করতে পারে এবং সেখান থেকে ইসরায়েলি সৈনিকদের হত্যা করে বা তাদেরকে অ্যাবডাক্ট করার মতো ক্ষমতা দেখিয়েছে বা তাদের অপহরণও করেছে। এর আগে আমরা অনেক এরকম নিউজ পেয়েছি। তো ইসরায়েল এখন চাচ্ছে হিজবুল্লাহর যে ইউনিটটা রয়েছে, যার নাম হচ্ছে রাদওয়ান ইউনিট, এরা যাতে সাউথ লেবাননে কোনো অপারেশন করতে না পারে। আমি বন্ধুরা তোমাদের কি বললাম, সাউথ লেবানন যেটা আছে সেটা নর্দার্ন ইসরায়েলের সাথে সম্পূর্ণরূপে ঘেঁষাঘেঁষি, সেম জায়গায়। এটা হচ্ছে ইসরায়েল এবং এটা হচ্ছে লেবানন। এবং হিজবুল্লাহর যে এই ফোর্সটা রয়েছে তারা এই সব অঞ্চল থেকে অপারেট করে। ইসরায়েলের প্রথম উদ্দেশ্য হিজবুল্লাহর যে এই অঞ্চলটা রয়েছে সেই অঞ্চলটাকে সম্পূর্ণভাবে অকুপাই করে সেই জায়গা থেকে হিজবুল্লাহর এই স্পেশাল ইউনিটটাকে তাড়িয়ে দেওয়া এবং সেখানে তাদের যত ধরনের ইনফ্রাস্ট্রাকচার ছিল, সুড়ঙ্গ থেকে শুরু করে মিসাইল পরিচালনার জন্য যত প্যাড ছিল, প্রত্যেকটা ইনফ্রাস্ট্রাকচারকে এখান থেকে সম্পূর্ণরূপে নির্মূল করে দেওয়া। এখন বন্ধুরা প্রশ্ন আসতেই পারে, তাহলে ইসরায়েল এতটা সতেজ কেন হয়ে গিয়েছে হিজবুল্লাহর এই স্পেশাল ইউনিটটাকে আক্রমণ করার জন্য, তাকে এখান থেকে সরানোর জন্য? কারণ বন্ধুরা এর ইতিহাসে রয়েছে একটা বিশাল বিধ্বংসী ইতিহাস। হিজবুল্লাহর যে ইউনিটটা রয়েছে এটা প্রচন্ড প্রশিক্ষণ প্রাপ্ত একটা ইউনিট এবং অতীতে তারা কিছু অপারেশন করেছে যেটা ইসরায়েল এখনো সেটা নিয়ে চিন্তা করে। 2006 সালে ইসরায়েল এবং লেবাননের মধ্যে একটা যুদ্ধ হয়। লেবানন স্পেসিফিক্যালি বলতে গেলে, এখানে লেবানন বলতে হিজবুল্লাহর কথাই বলা হচ্ছে। স্পেসিফিক্যালি হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে 2006 সালে একটা যুদ্ধ হয় এবং 2006 সালে এই ইউনিটটাকে তৈরি করা হয়। এই ইউনিটটাকে যখন তৈরি করা হয়, এই ইউনিটটা সবার প্রথম তাদের যে অপারেশন আছে সেটা ইসরায়েলের ভিতরে ঢুকে করে, সাউথ লেবানন থেকে নর্দার্ন ইসরায়েলের মধ্যে প্রবেশ করে, সেখানকার 3 জন ইসরায়েলি সৈনিক তাদেরকে হত্যা করে এবং 2 জন ইসরায়েলি সৈনিককে অ্যাবডাক্ট করে লেবাননের মধ্যে নিয়ে আসে। তারা কেন করে? কারণ ইসরায়েল হিজবুল্লাহর কিছু সৈনিকদের আটকে রেখেছিল বা অ্যারেস্ট করে রেখেছিল। এই কারণের জন্য তারা ইসরায়েলের সৈনিকদেরও অ্যাবডাক্ট করে বা অপহরণ করে এবং তাদের কিছু সৈনিককে হত্যা করে। তারপরে ইসরায়েল ডাইরেক্টলি আক্রমণ করে লেবাননে এবং হিজবুল্লাহর যে বর্তমানে যে তুমি গ্রাউন্ড ইনভেশন দেখছো বা স্থল অভিযান দেখছো, সেই বিষয়টা 2006 সালে অলরেডি হয়ে গিয়েছিল। কিন্তু ইসরায়েলি সৈনিক যখন ধীরে ধীরে লেবাননের দিকে এগোতে থাকে, তখন তারা বুঝতে পারে তারা কোন একটা ভুল করেছে। সবার প্রথমত ইসরায়েলি সৈনিকদের কাছে প্রপার ইনপুট ছিল না, প্রপার যে গোয়েন্দা তথ্য যে থাকে গোয়েন্দা তথ্য ছিল না। 2 নম্বর জিনিস, তাদের কাছে হিজবুল্লাহর যে বিভিন্ন যে ইউনিট গুলো রয়েছে বা তাদের এস্টাবলিশমেন্ট গুলো বা তাদের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার গুলো কোথায় আছে, তাদের ঘাঁটি কোথায় আছে, ঘাঁটি সম্বন্ধে কোনো ধরনের নলেজ ছিল না। এবং সবচেয়ে বড় ব্যাপার, ইসরায়েলি সৈনিক সেই সময় হিজবুল্লাহকে আন্ডার এস্টিমেট করেছিল বা ছোট হিসেবে দেখেছিল, যার ফলে কি হয়, ইসরায়েলি সৈনিক প্রায় 1 মাইল ভিতরে চলে যায় সাউদার্ন লেবানন। তারপরে যখন ইসরায়েলি সৈনিক এগোনো শুরু করে, তারা বিশাল পরিমাণে হিজবুল্লাহর এই ফোর্সের থেকে রেজিস্ট্যান্স ফেস করে এবং আলটিমেটলি কিছুদিন যুদ্ধের পরে ইসরায়েলের সৈনিককে সেখান থেকে প্রত্যাবর্তন করে ইসরায়েলে চলে যেতে হয়। হিজবুল্লাহ ডিক্লেয়ার করে দেয় তারা বিজয় লাভ করেছে, এদিকে ইসরায়েল ডিক্লেয়ার করে তারাও বিজয় লাভ করেছে। 2 তরফ থেকে অনেকটা ক্ষতি হয়। ইসরায়েলি আর্মিদের মধ্যে অনেক আর্মি মারা যায় এবং হিজবুল্লাহদের মধ্যে থেকে অনেকেই মারা যায়। তো বলতে পারো এই যুদ্ধটা যে ছিল, এই যুদ্ধটায় হিজবুল্লাহ নিজের পাওয়ারটা দেখিয়ে দিয়েছিল তার নিজের এই এলিট ফোর্সের মাধ্যমে। সেই শখটা এখনো কিন্তু ইসরায়েলের মনের মধ্যে রয়েছে। যদিও এইবার যখন ইসরায়েল গ্রাউন্ড ইনভেশন করছে, এখন তাদের অনেক ইনপুট রয়েছে, গোয়েন্দা তথ্য রয়েছে, তাদের কাছে অনেক বেশি মিলিটারি পাওয়ার রয়েছে, এয়ার ফোর্সও এখন ইসরায়েলকে সাহায্য করছে। তো এখন পিকচার পুরোপুরি আলাদা হয়ে গেছে ডেফিনেটলি। তা সত্ত্বেও কিন্তু হিজবুল্লাহর এই ইউনিটটার শক্তিটাকে কোনোভাবেই কিন্তু কম করে দেখার কোনো চান্স কিন্তু নেই। এর কারণটাও বন্ধুরা বলছি। 2006 সালে এই ইউনিটটা যখন প্রতিষ্ঠা হয়েছিল, তারা শুধুমাত্র একটা ছোট্ট একটা ইউনিট ছিল, তাদের মধ্যে সেরকম ক্ষমতা ছিল না, কোনো যুদ্ধের এক্সপিরিয়েন্স ছিল না, তাই ইসরায়েলের এই অবস্থা করে দিয়েছে। কিন্তু এর পরে কন্টিনিউয়াসলি এই ইউনিটটা নিজের শক্তি সামর্থ্যকে বাড়াতে শুরু করে। এই ইউনিটটাকে স্পেশালি ট্রেন করেছে কারা? ইরানের যে রেভলিউশনারি গার্ড কর্পস রয়েছে, ইরানের স্পেসিফিক্যালি একটা মিলিটারি ইউনিট রয়েছে, তার নাম হচ্ছে ইরানিয়ান রেভলিউশনারি গার্ড কর্পস। এই গার্ডটাই গোটা মিডল ইস্টে
যতগুলো ইরানের প্রক্সি রয়েছে, সে হামাস হোক, হিজবুল্লাহ হোক অথবা হাউতিস হোক, সবাইকে ট্রেন করে বেড়ায়। তো ইরানের এই যে বলতে পারো সৈন্য বাহিনীটা রয়েছে, এই সৈন্য বাহিনীটা হিজবুল্লাহর এই স্পেশাল ইউনিটটাকে ট্রেন করে। এবং সিরিয়াতে যখন সিভিল ওয়ার শুরু হয়, সিরিয়া ক্রাইসিস বন্ধুরা তোমরা সকলেই জানো, আমরা মোটামুটি 2011-12 ঘটনা তখন কন্টিনিউয়াসলি আমরা দেখতাম ইসলামিক স্টেটস অফ ইরাক এন্ড সিরিয়া, আইএস নামে একটা জঙ্গি সংগঠন উঠে এসেছিল এবং গোটা বিশ্বে মানে পার্টিকুলারলি বলতে পারো মিডল ইস্টে এমন একটা অবস্থা তৈরি করেছিল, দুটো দেশকে ক্যাপচার করে নিয়েছিল। সেই সময় আরব স্প্রিংও চলছিল। এই আরব স্প্রিং যখন চলছিল সেটার ছায়া সম্পূর্ণরূপে সিরিয়াতেও চলে যায়। সিরিয়ার যে সরকার ছিল সেই সময় সিরিয়ার যে সরকার ছিল সেই সরকারের বিরুদ্ধে মানুষ প্রোটেস্ট করা শুরু করে, সিরিয়াতে শুরু হয় সিভিল ওয়ার। কিন্তু সিরিয়া ছিল ইরানের একটা প্রক্সি। ইরান গোটা মিডল ইস্টে নিজের প্রক্সি রেখে দিয়েছে, যে প্রক্সির মাধ্যমে তারা সৌদি আরবকে ডমিনেট করার চেষ্টা করে, মিডল ইস্টে নিজের সম্পূর্ণ যে অধিকার আছে, বর্চস্ব আছে, সেটাকে বজায় রাখার চেষ্টা করে। সিরিয়াতে যখন মনে হলো আসার আল বাসাদের সরকার যেটা আছে সেটা পড়ে যাবে, যেটা ইরানের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সেই সময় ইরান হিজবুল্লাহকে সিরিয়াতে পাঠায় আসাল আল বাসাদের সরকারকে বাঁচানোর জন্য। তো সিরিয়ার সেই সরকারকে বাঁচানোর জন্য সেই সময় হিজবুল্লাহ সিরিয়াতে যুদ্ধের জন্য পুরোপুরিভাবে রেডি থাকে এবং সেই সময় সিরিয়ার যে মিলিটারি বা সৈনিক ছিল তাদের সাথে মিলে হিজবুল্লাহর এই স্পেশাল ইউনিট সেখানে কিন্তু যুদ্ধ করে এবং সেই যুদ্ধে হিজবুল্লাহর এই স্পেশাল ইউনিট অনেকাংশেই কিন্তু সাকসেসফুল হয়েছিল। তো বলা হচ্ছে সিরিয়াতে যখন যুদ্ধ করেছিল তখন তারা জাস্ট একটা রেগুলার আর্মি হিসেবে গিয়েছিল, সাধারণ সৈনিক হিসেবে তারা যুদ্ধ করতে গিয়েছিল এবং যুদ্ধ করে কয়েক বছর যুদ্ধ করে তারা যখন বেরিয়ে এসেছে তারা আর সাধারণ সৈনিক ছিল না, তারা তখন কমান্ডোতে পরিণত হয়েছে। তো বলতে পারো ইসরায়েলের একদিকে নিজের সামর্থ্য বৃদ্ধি করেছে গোয়েন্দার মাধ্যমে, সবকিছুর মাধ্যমে, একইভাবে কিন্তু হিজবুল্লাহর যে এলিট ফোর্সটা রয়েছে এই এলিট ফোর্সের সামর্থ্যও কিন্তু বিশাল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এখন তারা আগের মতো কিন্তু জাস্ট সোলজার নেই, এখন সোলজার থেকে তারা বিশাল লেভেলে একটা কমান্ডোতে পরিণত হয়েছে। এই কারণের জন্যও কিন্তু হচ্ছে ইসরায়েল অনেকটা কিন্তু ভয়ে আছে, বা ভয়ে এক্স্যাক্টলি ওয়ার্ডটা ঠিক হবে বা উদ্বিগ্নে আছে, এবং খুব তাড়াতাড়ি হিজবুল্লাহর এই ইউনিটটাকে সাউথ লেবানন থেকে যতটা দূরে সম্ভব তারা পাঠাতে চায়। এই গ্রুপটা আবার অ্যাক্টিভ হয়েছে কবে? 2023 সালে। 2023 সালে বন্ধুরা আমরা সকলেই জানি হামাস ইসরায়েলের উপরে একটা আক্রমণ করে, একসাথে কয়েক হাজার মিসাইল দিয়ে আক্রমণ করে এবং যার ফলে বিশাল পরিমাণে ইসরায়েলের অনেক সাধারণ নাগরিক মৃত্যুবরণ করে বা দেহত্যাগ করে। তারপরে দেখতে পারি ইসরায়েল হামাসের উপরে একটা যুদ্ধ ঘোষণা করে এবং অক্টোবরের 27 তারিখে 2023 সালে ইসরায়েল হামাসের গ্রাউন্ড ইনভেশন করে বা গ্রাউন্ড অভিযান করে। এই অভিযানের ফলে যদি দেখি গাজার অবস্থা কি হয়, এই গ্রাউন্ড অভিযানের পরে গাজা একটা ইম্পর্টেন্ট একটা শহর ছিল, সেই শহর সম্পূর্ণরূপে ধ্বংসস্তূপে পরিণত হয়। গাজা যখন ধ্বংসস্তূপে পরিণত হয় এবং ইসরায়েল যখন কন্টিনিউয়াসলি এখান থেকে মিসাইল মারা শুরু করে গাজার উপরে, সেই সময় হিজবুল্লাহ ইসরায়েলের যে নর্দার্ন বাউন্ডারি আছে সেখানে আবার অ্যাক্টিভ হয়ে যায় এবং হিজবুল্লাহর এই যে স্পেশাল ইউনিটটা আছে তারাও ইসরায়েলের উপর মিলিটারি হামলা শুরু করে মিসাইলের মাধ্যমে এবং রকেটের মাধ্যমে। তখন থেকে ইসরায়েলের পুনরায় হিজবুল্লাহর এই ইউনিটটার বিরুদ্ধে যুদ্ধ শুরু হয় এবং ইসরায়েল কোনোভাবেও হিজবুল্লাহর এই ইউনিটটাকে সাধারণভাবে বা নর্মাল ভাবে নিতে চাইছে না। সত্যি কথা বলতে গেলে হিজবুল্লাহর এই ইউনিটটা যথেষ্ট শক্তি রয়েছে এবং তাদের শক্তি তারা বারবার পূরণ করেছে। এখন দেখা যাক 2006 সালে ইসরায়েলের যে বলতে পারো বিশাল লেভেলে একটা জয় হয়নি, তাদের যে ফিরে আসতে হয়েছিল সেটার বদলা কতটা নিতে পারে এবং দেখা যাবে ইসরায়েল হিজবুল্লাহর এই স্পেশাল ইউনিটটাকে কতটা আঘাত হানতে পারে। হিজবুল্লাহর ইতিহাস সম্বন্ধে, হিজবুল্লাহর ইসরায়েলের প্রতি আক্রমণ সম্বন্ধে আমরা ডিটেলসে অন্য ভিডিও করব। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং ডেফিনেটলি বন্ধুরা তোমরা লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।